ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलम् सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। নমস্কার, জয়গুরু জয় মা। সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকের এই সাপ্তাহিক শান্ত অনুষ্ঠানে। বিগত কিছু সপ্তাহ ধরে আমরা শুনছিলাম ঠাকুর মহারাজ ও ভুবন মহারাজের কিছু অমূল্য গল্পকথা। আজই সেই পর্বেরই এক অনন্য অংশ এবং বলা যায় অন্তিম অংশ আমরা তুলে ধরব আপনাদের সম্মুখে। তাই দেরি না করে চলে যাওয়া যাক আজকের সেই গল্পে। জয়গুরু জয়গুরু জয়গুরু। ঠাকুর মহারাজের রাতুল চরণ কমল যুগলে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এবং আপনাদের সকলকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানিয়ে এবং শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে জয়গুরু সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব ঠাকুরের ভুবন। এই ঘটনাটা একটু অন্যরকম। কিরকম দেখুন, আমাদের জীবন তো কি হয়, ওই একরকম ভাবে চলে না। কখনো চড়াই, কখনো উতরায়, এর মধ্যে দিয়ে চলে। আর আমাদের কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়। ঠাকুর স্বয়ং বলেছেন যে কর্মফল ভোগ করতে হবেই, প্রারব্ধ ভোগ করতে হবে আমাদের সকলকে। তো এই প্রারব্ধ ভোগ করে তবে আমাদের মুক্তি। যত প্রারব্ধ খণ্ডন হবে, যত আমরা কর্ম করব, সৎ কর্ম করব, তত আমরা ধীরে ধীরে সেই নিত্যলোকের দিকে এগিয়ে যেতে পারব। সেরকম একটা প্রারব্ধের কথা আমি আজকে বলার চেষ্টা করব ভুবন মহারাজ। এটা আমাকে একদম শতরূপে অপরূপ নিগমানন্দ বই থেকেই কোট আনকোট বলতে হবে, কারণ ঠাকুরের একটা কথা এখানে আছে।
ঠাকুরের লেখা। কিরকম এই কথাটা সিদ্ধানন্দ মহারাজ লিখছেন শতরূপ অপরূপ নিগমানন্দে, ভুবন মহারাজের স্মরণে লিখতে গিয়ে, প্রারব্ধ কর্মফলে ভ্রান্তমতি হইয়া একবার ভুবনদা এবং তাহার বন্ধু হরিদাস ব্রহ্মচারী সাধন ভজন করিয়া সত্য লাভের জন্য মঠাশ্রম ছাড়িয়া কাশী চলিয়া যান। এখানে তো সাধন ভজন হচ্ছে না, তিনি সাধন ভজন করতেন না, আমি প্রথমে বলছিলাম। তাই সাধন ভজন করার জন্য তিনি এবং হরিদাস ব্রহ্মচারী দুজনে মিলে এই ঠাকুরকে ছেড়ে, কোকিলামুখ মঠ ছেড়ে চলে গেলেন কাশী। ভ্রান্তমতি, সেই মতিভ্রম বলে না, সেই ঠাকুরকে ছেড়ে চলে গেলেন। ঠাকুর এই সংবাদটা পেলেন যে ভুবন এবং হরিদাস দুজনে মঠ ছেড়ে চলে গেছে কাশী। তো ঠাকুর মহারাজ একটি একটি পত্র লিখেছিলেন, সেটা খুব দুঃখে, খুব আবেগঘন হয়ে পড়েছিলেন ঠাকুর এই সংবাদটা পেয়ে যে ভুবন তাকে ছেড়ে কাশী চলে গেছে, মঠাশ্রম ছেড়ে। তো তিনি একটি চিঠি লিখলেন। সেই চিঠিটা কিরকম সেইটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি একদম। শাস্ত্র পুরাণ দেশ বিদেশের ইতিহাসে কত অবতার মহাপুরুষের সদ্গুরুর কথা আছে, কিন্তু স্ত্রী গুরুর সংবাদ কেহ জানে না। নির্বিকল্প সমাধি হইতে বুত্থান না হইলে কেহ সদ্গুরু হইতে পারে না। মেয়েরা সেবিকা ও প্রেমিকা রূপেই পূজনীয়া, নির্বিকল্পে তাহাদের অধিকার নাই। তাই স্বয়ং জগজ্জননী নিজে গুরু না হইয়া জগৎগুরুর দাসিত্ব স্বীকার করিয়া বরণিয়া ও মোহনিয়া হইয়াছেন। আমাকে ভারতের সদ্গুরু মাত্রই নিশ্চয়ই চিনিবে। কাজেই অন্য সদ্গুরুর আশ্রয় লইলেই তোমাদের সাধন ভজনের অহংকার চূর্ণ হইবে, নিজের ভ্রম বুঝিতে পারিবে। আমি আজ দম্ভ করিয়া বলিতেছি, আমার কৃপা ভিন্ন এ জন্মে তোমাদের গত্যান্তর নাই। ভগবান কৃপা করিবার জন্য তোমাদের ভার আমার অন্তরে নিহিত করিয়াছেন। এ কথা যদি মিথ্যা হয়, তোমরা যদি অন্যের কৃপায় সিদ্ধি লাভ করিয়া ফিরিয়া আসো, আমি তোমাদের কাঁধে করিয়া নাচিব। আর যদি নিজের ভ্রম বুঝিয়া আমার জীবিত কালে ফিরিয়া আসিয়া শরণ লও, তাহা হইলে পূর্বের মতো আদরে স্নেহে আশ্রয় দিব। আমি তোমাদের অপেক্ষায় থাকিলাম, যেন কোনো ভণ্ডগুরুর হাতে পড়িয়া জীবনটা পণ্ড না হয়। সত্য পথে থাকিলে আমি নিশ্চয়ই তোমাদের রক্ষা করিব। আমি জানি একদিন আবার আমার কাছে ফিরিয়া আসিতেই হইবে, আমার জন্য কাঁদিতেই হইবে। আজ প্রকৃত বিদায় হলাম, আর চিঠিপত্রে কোনো সম্বন্ধ রাখিব না। শেষ কথা, তোমাদের ব্যবহারে যেন আমি অশান্তি পাই না, কিংবা আশ্রমগুলির কোনো ক্ষতি না হয়। আমি সর্বদা স্নেহের সহিত
তোমাদের স্মরণ করিব। এই স্নেহপ্রবণ উদার হৃদয়ের বিরাট মহাপুরুষ, তার কথা কিছুদিনের মধ্যেই সত্য হয়েছিল। ভ্রান্তি খুঁজেছিল ভুবন মহারাজের, এবং তিনি পুনরায় ছুটে এসে ঠাকুরের চরণে পড়েছিলেন। ঠাকুর আবার তাকে আগের মতো বুকে টেনে নিয়েছিলেন। তারপর একদিন, সেটাও প্রায় বেশ কিছু বছর চলে যাওয়ার পর, এরকম একটা ট্রেনে ভ্রমণ করছেন ঠাকুরের সঙ্গে ভুবন মহারাজ। ঠাকুর বলছেন ভুবন মহারাজকে, ভুবন, তুই কথা দে, তুই কখনো আমাকে ছেড়ে আর যাবি না। ভুবন মহারাজ ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের চরণ দুটোকে জড়িয়ে ধরে বললেন, ঠাকুর, যাব না ঠাকুর। যদি তুমি তোমার চাওয়া, তুমি যদি চাও যে আমি থাকি, তাহলে নিশ্চয়ই আমি থাকতে পারবো তোমার পাশে, তোমার কাছে, তোমার সেবায়। তাই তোমার কাছে আজ আমার প্রার্থনা, বারংবার প্রার্থনা, তুমি আমাকে চরণ ছাড়া করো না ঠাকুর, তুমি আমাকে চরণ ছাড়া করো না। তাই ঠাকুর মহারাজের সমাধিকাল পর্যন্ত ঠাকুর মহারাজের কাছেই ছিলেন ভুবনানন্দ মহারাজ। আজকের পর্বের শেষ কথাটা বলার জন্য আমরা তৈরি। শেষ পর্বটা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ঠাকুর মহারাজের সেই অমূল্য গল্পকথা। ভুবন মহারাজকে নিয়ে ঠাকুরের যে অভিজ্ঞতা, ঠাকুরের যে স্মৃতিচারণা, ঠাকুরের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলি সবই আমরা শুনতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। মনে হচ্ছে যেন আমরা সেই সময়ে ডুবে যাচ্ছি। কিন্তু এরই মাঝে একটু বিরতি নিয়ে আমরা শুনে নেব একটি সঙ্গীত পরিবেশনায় শ্রীমতী সোমাশ্রী রায়। নমো দেব্যৈ সুধা দেব্যৈ শিবায় সততং নমঃ নমঃ সুধাংশু বালায় নিগমায় নমো নমঃ। শ্রী শ্রী সুধাংশু বালা মায়ের অষ্টোত্তর শতনাম। জয়গুরু জয় মা। সুধারানী গৌরাঙ্গী নিগমেশ্বরী তং নমামি দেবী তং নমামি। বৈদ্যনাথ সুতে দেবী নিগম প্রিয়ে তং নমামি দেবী তং নমামি। জয় জয় সুধাংশুবালা জয় মা তোমার, প্রেম ভক্তি দাও মাগো হৃদয়ে সবার। অনন্ত তোমার নাম অনন্ত মহিমা, ভক্ত হৃদয়ে জাগুক তব নামেরও মহিমা। শ্রীনিবাস দহিত্র বংশে জন্মিলেন মাতা, কুলগুরু নাম রাখেন সুধাংশুবালা। কেহ ডাকে সুধা নামে কেহ রানীবালা, কুলগুরু নাম রাখেন সুধাংশুবালা। সুধাংশুবালা মাগো সুধাংশুবালা, সুধাংশুবালা মাগো সুধাংশুবালা। ঠাকুরমার প্রিয় নাম রানী যে হয়, ঠাকুরমার দুলালি সব লোকে কয়। চন্দ্রপ্রভা চন্দ্রকান্তা চম্পক বর্ণা, পদ্মগন্ধি বিধুমুখী কিশোরী স্বরূপা।
বৈদ্যনাথ সুতা তুমি গৌরী বালিকা, কুমারী হেমাঙ্গিনী শিব উপাসিকা, হেমকান্তি রূপী তুমি হালি শহর বালা, তুমি ভট্টাচার্য কুললক্ষ্মী পদ্মলোচনা, কেহ ডাকে সুধা নামে কেহ রানী বালা, কুলগুরু নাম রাখেন সুধাংশু বালা, সুধাংশু বালা মাগো সুধাংশু বালা, সুধাংশু বালা মাগো সুধাংশু বালা। রঘুনন্দন শ্যামা রূপ দেখে ধন্য হয় মনে, নিত্য কিশোরী রূপে তোমায় দেখে ভক্তজনে, নলিনী জায়া হয়ে তুমি এলে কুতুবপুরে, স্নেহময়ী লক্ষ্মী রূপে মাগো এলে শ্বশুরালয়ে, ভুবন মোহন দেখে তোমায় রমা উমা জগদম্বা, সর্বকার্যে পারদর্শিনী বলেন আনন্দময়ী দেব্যা, দয়াদ্র হৃদয়া তুমি দুঃখেরও দুঃখ হরণী, অগ্নিতে অসুখে শোকে তুমি শীতলা রূপিণী, সুধামুখী ইন্দ্রমুখী নলিনী সোহাগিনী, করুণাময়ী কাঞ্চনাভা সবার আদরিণী, সেবাময়ী রূপে তুমি সেবেছ সবারে, শাকম্ভরী রূপে পুষ্ট করেছ বৃক্ষাদিকে, চতুর্ভুজা রূপে দর্শন দিলে রামপদে, লোক রক্ষাকারী তুমি বিপদে আপদে, পাড়াপড়শি বলে তোমায় ভুবন মোহিনী, ক্ষমাশীলা জ্ঞান রূপা সুপ্রিয়বাদিনী, তুমি দয়াময়ী গুণাত্মিকা সত্যস্বরূপিণী, সর্বমঙ্গলা তুমি সর্বার্থ সাধিনী, অনুপমা জ্যেষ্ঠা রূপে জানি সবে মোরা, লীলাবতী তুমি মাগো কালো ভয় হরা, সরস্বতী রূপে তুমি বিদ্যাদায়িনী, তোমাতে মূর্ত হন দেবী বীণাপাণি, প্রবাদ মত মঙ্গল চণ্ডিকা নামে গ্রাম ছাড়িলে, পরমার্থ দায়িনী রূপে নিজেরই পরিচয় দিলে, আদ্যাশক্তি তুমি মাগো বিপদতারিণী, মহাভয় দূর করো অভয়া রূপিণী, এলোকেশী শুভঙ্করী রাজরাজেশ্বরী, ষোড়শী কমলা মাতঙ্গী ভুবনেশ্বরী, মহাশক্তি মহামায়া দুর্গতি নাশিনী, মহাবিদ্যা সিদ্ধবিদ্যা তুমি মা ভবানী, ভৈরবী যোগিনী তুমি মা বগলা, তুমি ছিন্ন মস্তা মাগো সন্তান বৎসলা, তত্ত্বময়ী রূপ ধরো তুমি মহাদেবী, জগত জননী রূপে জগত পালিনী, হরপ্রসাদের দর্শন পর্শে জানি তুমি অন্নপূর্ণা, দুর্ভিক্ষ সময়ে দেখেছি অসামান্যা, অর্ধনারীশ্বর রূপে দেখেন স্বরূপানন্দ স্বামী, কৃপা কল্পলতা বিশ্বেশ্বরী তুমি অন্তর্যামী, মহেশ্বরী তুমি মাগো মহাভাব স্বরূপিণী, সর্বযোগেশ্বরী মাগো তুমি ব্রহ্মাণ্ড জননী, নিগম আনন্দ প্রদায়িনী নিগমলাধিনী, নলিনী থেকে নিগমানন্দ সৃষ্টিকারিণী, নিগমানন্দ প্রাণবল্লভা কৃপা কটাক্ষকারিণী, মাগো ঠাকুর মহারাজের তুমি হৃদয় রানী, নিত্যলোকবাসিনী রূপ সুধীরঞ্জনকে দেখান ঠাকুর মহারাজ, আলোক বরণী রূপ তোমার দেখেন ভুবন মহারাজ, নিগম দৃষ্টিতে তোমার কালী রূপের প্রকাশ, ঠাকুর বলেন সন্তুষ্ট তাই থাকেন গ্রহরাজ, তারা তারা বলে তোমায় ডাকেন ও ঠাকুর, লীলামাকে বলেন সেই তোমা তোর, কলুষনাশিনী সর্বগুণময়ী বাঞ্ছাদাত্রী, নিগম প্রিয়া হও মাগো নিগমেশ্বরী, মায়ের নাম অপরাজিতা বলেন ঠাকুর নিজে, জগৎ ধাত্রী সিদ্ধিদাত্রী সিদ্ধ দাও কাজে, জয় জয় সুধাংশু বালা জয় মা তোমার, প্রেম ভক্তি দাও মাগো হৃদয়ে সবার, অনন্ত তোমার নাম অনন্ত মহিমা, ভক্ত হৃদয়ে জাগুক তব নামেরও মহিমা, জয় মা জয় মা জয় মা জয়, জয় মা জয় মা জয় মা জয়। শ্রী শ্রী সুধাংশু বালা মায়ের অষ্টোত্তর শতনাম এইখানেই সমাপ্ত হলো। জয় গুরু, জয় মা। অসম্ভব সুন্দর সঙ্গীত পরিবেশনা করলেন সোমাশ্রী রায়। তাকে নিগম বার্তার এবং নিগম বার্তার সকল দর্শক মণ্ডলীর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মধুর সঙ্গীতটি আমাদের উপহার দেওয়ার জন্য। গল্পের পরবর্তী অংশে চলে যাই, তাই দেরি না করে চলে যাওয়া যাক ঠাকুরের ভুবন পরবর্তী গল্পে। আজকের এই ঠাকুরের ভুবনের একদম শেষ দিকে আমরা। 1342 সাল, ঠাকুর মহারাজ অসম্ভব অসুস্থ। তখন তিনি নীলাচল কুটিরে আছেন। তাকে কলকাতায় ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসা হবে। তখন ভুবন মহারাজ কোনো একটা সংঘ পরিক্রমাতে ব্যস্ত আছেন।
খবর গেল ভুবন মহারাজের কাছে। ঠাকুর লিখলেন, তুমি যেখানেই আছো কলকাতায় আসো, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার শরীর বিশেষ ভালো নাই, আমাকে ডাক্তার দেখাইতে হইবে। ঠাকুর মহারাজ কলকাতায় গিয়ে উঠলেন। কলকাতায় নয়, বেলঘরিয়াতে সুধীরঞ্জন রায়ের বাড়িতে। সেখানে জায়গা বা সে ঘরের পরিসর কম, ডাক্তার বদ্যিরা আসছেন এবং ঠাকুরের সেই ছোকরা ডাক্তার তিনি বললেন যে এইটুকু জায়গায় ঠাকুরকে চিকিৎসা করা যাবে না, একটু বড় পরিসরে ঘর দেখতে হবে। তখন বেলঘরিয়ার সুধীরঞ্জন রায় ঠাকুরের জন্য কলকাতাতে ঘরের সন্ধান করতে লাগলেন এবং পেয়ে গেলেন ঘর। কোথায়? এই সেই বাড়ি, সেই জায়গা যেখানে ঠাকুর দেহ রেখেছিলেন, 45-1 বিডন স্ট্রিট। হ্যাঁ, এটি খুঁজে পেলেন সুধীরঞ্জন রায়। ঠাকুর মহারাজকে কলকাতায় নিয়ে আসা হলো ওই 45-1 বিডন স্ট্রিটে ঠাকুরের চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ভুবন মহারাজও পৌঁছেছেন। তিনি তার আগে ছিলেন শিবদয়াল পাল মহাশয়ের বাড়িতে আলিপুরদুয়ারে। শিবদয়াল পাল মহাশয় তিনি শুনেছেন ঠাকুরের কথা এবং ঠাকুর খুবই অসুস্থ। তিনি বেলঘরিয়াতে সুধীরঞ্জন রায় দাদার বাড়িতে আছেন এবং বর্তমানে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ঠাকুরের চিকিৎসার জন্য। শিবদয়াল পাল মহাশয় কলকাতা চলে এলেন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই 45-1 বিডন স্ট্রিটে যে ঠাকুর মহারাজকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য, কোনো ভক্তকুল কিন্তু জানতে পারলেন। ভুবন মহারাজ বলে দিলেন, এখানে এই ঠিকানাটা কাউকে দেওয়া যাবে না, তাহলে আমার ঠাকুরের অসুবিধা, বিশ্রাম হবে না। কি অদ্ভুত ব্যাপার! শিবদয়াল পাল কলকাতায় এসছেন, তিনি তো ঠাকুরের কোথায় আছেন জানেন না। তো হঠাৎই একদিন কলকাতার ট্রামে দেখলেন, ট্রামে বসে আছেন, দেখছেন হঠাৎ করে ভুবন মহারাজকে। তিনি বললেন যে, ভুবনদা, ও ভুবনদা, ঠাকুর এই কলকাতায় কোথায় আছেন? ভুবন মহারাজ পেছন দিকে একবার তাকিয়ে দেখলেন যে শিবদয়াল পাল। তিনি কোনো উত্তর দিলেন না, এড়িয়ে গেলেন এবং ওই প্রায় চলন্ত ট্রাম থেকে তিনি নেমে পড়লেন, যাতে শিবদয়াল পালকে ঠাকুর মহারাজের ওই 45-1 বিডন স্ট্রিটের ঠিকানা না দিতে হয়। শিবদয়াল পাল ও ছাড়ার পাত্র নয়। তিনি পরের দিন একটা অ্যাজাম্পশন করলেন যে ভুবন মহারাজ ট্রাম থেকে যেখানে নেমেছেন তিনি সেইখানে অব্দি ট্রামে গিয়ে সেইখানে নেমে পড়লেন এবং শ্যামবাজারের দিকে হাঁটতে শুরু করলেন। এই ভরসা নিয়ে বা ঠাকুরের উপর বিশ্বাস নিয়ে যে এই ট্রাম লাইনের রাস্তার দুধারে কোথাও না কোথাও ঠাকুর মহারাজ আছেন, হাঁটছেন আর চারদিকে শুধু দেখছেন যে কোথায় গেরুয়া কাপড় দেখা যায়, মেলা আছে, তাহলে ঠাকুর সেখানে আছেন, মানে ধারণাটা তার। এই করতে করতে তিনি
আবিষ্কার করেই ফেললেন 45-1 বিডন স্ট্রিট। পৌঁছে গেলেন ঠাকুরের কৃপায়। ওই যে বলছিলাম না, ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর তো বুঝতে পারেন কে সত্যিকারের তাকে ভালোবাসছে, কে তার কাছে সত্যিকারে আসতে চাইছে, বা কে শুধুমাত্র ভাবের ঘরে চুরি করছে। তাই শিবদয়াল পালকে কিন্তু সেদিন নিয়ে এসেছিলেন ঠাকুর ওই 45-1 বিডন স্ট্রিট। ঠাকুর মহারাজ তার এই দেহ ত্যাগ করলেন 1342 সালে এই 45-1 বিডন স্ট্রিটের ঘরে, যেটা বর্তমানে আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠ হালিশহর নিয়ন্ত্রণাধীন হয়েছে। এই 45-1 বিডন স্ট্রিট, সেখানে ঠাকুর মহারাজ মহাসমাধি গ্রহণ করলেন ভুবন মহারাজের সামনে। ভুবন মহারাজ বারবার যেন ঠাকুরকে ডাকছেন। কি বলছেন একটু দেখে নি, কি বললেন ঠাকুর? ঠাকুর বললেন, আহ। ভুবন মহারাজ তখন ঠাকুরকে ডাকছেন, ঠাকুর, ও ঠাকুর, কি হয়েছে তোমার? এই বলতে বলতে ঠাকুর যখন সাড়া দিচ্ছেন না, চিৎকার করে বললেন, ঠাকুর, ও ঠাকুর, বলো না কি হয়েছে তোমার? ঠাকুর মহারাজ তখন বললেন, আহ, কেন বিরক্ত করছিস আমাকে? আমাকে এবার আমার নিজের মধ্যে একটু ডুবতে দে, তোরা ছাড় আমাকে। ঠাকুরের এটাই কিন্তু শেষ কথা ছিল। এবং সেই কথাটা ঠাকুর মহারাজ ভুবন মহারাজকে বলেছিলেন। এবং ঠাকুর মহারাজ নিজের মধ্যে ডুব দিলেন, মহাসমাধি গ্রহণ করলেন। ঠিক পুরী সম্মেলনীর 27 দিন আগে আহ্বান করেছিলেন ঠাকুর মহারাজ, সমস্ত কাজ এগিয়ে দিয়েছেন, কিন্তু ওই সম্মেলনীতে ঠাকুর স্থূলদেহে আর ছিলেন না। সূক্ষ্মদেহে অবশ্যই উপস্থিত ছিলেন পুরী সম্মেলনীতে, কিন্তু স্থূলদেহে ছিলেন না। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল ভুবন মহারাজের ক্ষেত্রে। কিরকম? এটা সিদ্ধানন্দ মহারাজ বলছেন যে ঠাকুর মহারাজ চলে যাওয়ার পর মঠাশ্রমের বিভিন্ন কাজকর্ম চলছে এদিক ওদিক। ভুবন মহারাজ সমস্ত বিভাগীয় আশ্রমগুলোতে কাজ করছেন। হালি শহরে তিনি প্রচার বিভাগের যে ঘর সে তৈরি করছেন, অনেক বিভিন্ন কাজ করছেন। শেষের দিকে ভুবন মহারাজকে ট্রাস্ট বোর্ড সিদ্ধান্ত নিলেন যে ভুবন মহারাজকে দায়িত্ব দেওয়া হলো আদ্রার আশ্রমের আশ্রম অধ্যক্ষ হিসাবে। চলে গেলেন ভুবন মহারাজ।
আদ্রা আশ্রম। ঠাকুরকে তো হালি শহরে সমাধিস্থ করা হয়েছে। ভুবন মহারাজ ওইখানে চারিদিকে ঘুরে বেড়াতেন ঠাকুরকে, ঠাকুরের জন্য যেন তার প্রাণটা আকুলি বিকুলি করত। এখানে একটা ছোট্ট ঘটনা বলে নি। এর আগে বাগদেবী যুগ, আমাদের নামটা আমি এই মুহূর্তে ভুলছি বোধহয়, ব্রজেশ্বরী দেবী, তিনি সেদিন হালিশহর মঠে এসছেন। তো কথায় কথায় ভুবন মহারাজের সঙ্গে তার ঝগড়া হতো। কে নিয়ে? ভুবন মহারাজ বলতেন আমার ঠাকুর, তিনি বলতেন আমার ঠাকুর। যখন ঠাকুর নেই, এই ব্রজেশ্বরী দেবী যখন এলেন হালিশহরে, তখন ভুবন মহারাজ কেঁদে যেন লুটুপুটি কাটছেন আর বলতেন আর কোনো ঝগড়া নেই, আর কোনো ঝগড়া নেই, আমার ঠাকুর এখন সুখে। তো যাই হোক, সে আদ্রা আশ্রমে চলে গেছেন। সেটি তখন ঠিকমতো নির্মিত হয়নি, অনুন্নত, ঠাকুরের গুরুব্রহ্মের আসন নেই, সন্ন্যাসীদের থাকার ঘর নেই। এরকম একটা জায়গায় ভুবন মহারাজকে পাঠিয়ে দেওয়া হইল আশ্রম অধ্যক্ষ। তো আশ্রম অধ্যক্ষ হয়ে গিয়ে সেখানে একটা কোনো রকমে থাকার ব্যবস্থা করলেন, এবং তার সঙ্গে যা টাকা পয়সা ছিল এবং ঠাকুরের দেয়া একটা সোনা দিয়ে বাঁধানো একটা রুদ্রাক্ষ ছিল, সমস্তটা খোয়া গেল, ওখান থেকে চুরি হলো। প্রায় 6 থেকে 7 হাজার টাকা সেই সময়কার দিন। তারপরেও তিনি দমেননি। ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের আশীর্বাদে তিনি সেখানে গুরু ব্রহ্মের আসন তৈরি করলেন। তিনি ত্যাগী সন্তানদের থাকার জন্য ঘর তৈরি করলেন। সিদ্ধানন্দ মহারাজ প্রতিবারই বিজয়ার সময় একটি করে চিঠি দিতেন প্রণাম জানিয়ে ভুবন মহারাজকে। ভুবন মহারাজ সেবারও চিঠির উত্তর দিলেন, লিখলেন, আমার তো আর হালি শহরে স্থান হলো না, আমাকে তোমরা একটা প্রত্যন্ত জঙ্গলের মধ্যে পাঠিয়েছ। অবশ্যই লেখাটা ভুল, কারণ এটা ঠাকুর পাঠিয়েছেন আমাকে, এটাই ধরতে হবে। কারণ ঠাকুরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না, ঠাকুরের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই ঠাকুরই পাঠিয়েছেন, তাই ঠাকুর পরীক্ষাও নিয়েছেন। আমার যা সর্বস্ব ছিল সমস্ত কিছু খোয়া গিয়েছিল, কিন্তু তারপরেও ঠাকুর আশীর্বাদ করে এই আদ্রা আশ্রমে একটি আসন তৈরি করা হয়েছে গুরু ব্রহ্মের, এবং সন্ন্যাসীদের থাকার জন্য গৃহের ব্যবস্থা করা হয়েছে। তবে আমার ইচ্ছা আমার যেন আর তোমাদের সঙ্গে দেখা না হয়। আর একটি অনুরোধ করব তোমাকে, মানে সিদ্ধানন্দ মহারাজকে, এই বছরে সার্বভৌম ভক্ত সম্মেলনীটা যদি আদ্রাতে আমার আশ্রমে করার সুযোগ করে দাও, তাহলে খুব ভালো হয়। সেই চিঠিটাতে লেখার পরে পুনঃ দিয়ে লিখলেন, এই চিঠির মধ্যে একটি কথা ভুল লিখিলাম, আশ্রমটি আমার নয়, এই আমার আশ্রম কথাটি ভুল। আদ্রায় ঠাকুর মহারাজের আশ্রমে ঠাকুরের সার্বভৌম ভক্ত সম্মেলনী দিলে ভালো হয়। সিদ্ধানন্দ মহারাজ সেই পত্রটি পেলেন, এবং তার উত্তরে তিনি বললেন যে আপনি কেন দুঃখ পাচ্ছেন দাদা?
আপনি তো লিখেছেন ঠাকুরের ইচ্ছাতে হয়েছে, ঠাকুরই আপনাকে ওখানে পাঠিয়েছে। হয়তো ওই আদ্রা আশ্রমকে আবার পুনর্জীবিত করতে একমাত্র আপনিই পারতেন, তাই ঠাকুর আপনাকে সেখানে পাঠিয়েছেন। আর আপনার দুটি প্রার্থনা আমার কাছে বেশ অবাক করলো আমাকে। প্রথমত আপনি বলেছেন যেন আপনার সঙ্গে আমাদের আর দেখা না হয়, আর দ্বিতীয় প্রার্থনা করেছেন আপনি যেন আদ্রাতে ঠাকুরের আশ্রমে এবার সার্বভৌম ভক্ত সম্মেলনই করা যায়। কি করে হবে দাদা? যদি ঠাকুর মঞ্জুর করেন সার্বভৌম ভক্ত সম্মেলনী আদ্রাতে হবে, তাহলে তো আপনাকে আসতে হবে, তাই না, জলপাইগুড়িতে সম্মেলন আহ্বান করার জন্য। তাহলে তো দেখা হবেই আমাদের সাথে। আমি জানি না আপনার এই দুরকম প্রার্থনা ঠাকুর কিভাবে কৃপা করবেন। ঠাকুর কি করলেন? ঠাকুর মহারাজ ভুবন মহারাজের প্রথম প্রার্থনাটা শুনে সেটিকে মঞ্জুর করলেন। সম্মেলন আহ্বান হওয়ার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আদ্রাতে সার্বভৌম ভক্ত সম্মেলনী হবে ঠাকুর মহারাজের। ঠিক 1 মাস 9 দিন বাকি। চলে গেলেন ভুবন মহারাজ আদ্রার এক হাসপাতালে। ঠাকুর মঞ্জুর করলেন তার প্রথম প্রার্থনা। আর দেখা হলো না সিদ্ধানন্দ মহারাজের সাথে ভুবন মহারাজের। তাই সিদ্ধানন্দ মহারাজ শেষে লিখছেন যে ঠাকুরের সেই প্রার্থনা, ঠাকুরের কাছে রাখা ভুবনদা সেই প্রার্থনা ঠাকুর মঞ্জুর করলেন এবং ভুবনদা আমাদের সকলকে ছেড়ে দিয়ে নিত্যলোকে ঠাকুর লোকে চলে গেলেন। ভাবতে খুব কষ্ট হয় যে ভুবনদা আর আমাদের মাঝে নেই, ঠাকুরের কাছে আনন্দে আছেন ভুবন মহারাজ। ঠাকুরের সেই পার্ষদ, ঠাকুরের কৃপাধন্য, ঠাকুরের সেবক ভুবন মহারাজ চলে গেলেন ঠাকুরের কাছে। ওই যে বলে না, গুরু হলো সেই দিগদর্শন যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে সেই নিত্যলোকে নিয়ে যান। আর সেই ছায়ায় কায়ায় মিলন, সেই ছায়ায় কায়ায় মিলন হলো, সেই নিত্যলোকে পৌঁছলেন ভুবন মহারাজ ঠাকুরের কাছে। ঠাকুরের সেই কথা যে তোদের সকলকে নিত্যলোকে আমি হাতে ধরে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আবার তোদের পুনর্মিলন হবে, আবার তোরা আমাকে আমার এই চিন্ময় দেহকে সেবা করতে পারবে। ভুবন মহারাজ হয়তো সেই দিকে উন্মুখ হয়েছিলেন, তাই সেখানে গিয়েও ভুবন মহারাজ আবারও ঠাকুরের নিশ্চয় করে সেবক হয়েছেন, এটা আমাদের বিশ্বাস। এই বলে ঠাকুর মহারাজকে
অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এবং ভুবন মহারাজকে নিগম বার্তার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে শেষ করছি। ঠাকুরের ভুবন। আপনারা ভালো থাকবেন, ঠাকুর মহারাজকে নিয়ে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ঠাকুর মহারাজ ও ভুবন মহারাজের অমূল্য কিছু গল্প কাহিনী। সেই কাহিনীগুলির আমরা আস্বাদন করলাম বিগত প্রায় 5 অধ্যায় ধরে, 5টি এপিসোড ধরে। এই গল্প কাহিনীগুলি অমর হয়ে থাকবে নিগম বার্তার এই ডাইরেক্টরিতে। এই গল্পগুলি শুনতে হলে নিগম বার্তা চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব এবং করতে হবে লাইক, সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড হলে প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। নিগম বার্তার পক্ষ থেকে সকলকে জানাই মনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা এতদিন ধরে নিগম বার্তার সাথে ছিলেন এবং নিগম বার্তার এই উদ্দেশ্য ঠাকুরের কথা, বাণী এবং দিগদর্শন প্রচার, তাকে সাফল্যমণ্ডিত করার পেছনে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছেন। নিগম বার্তার সকল পরিচালন মণ্ডলীকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সকল শুভানুধ্যায়ীকে। আজকের মতো নিগম বার্তা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। জয় গুরু, জয় মা।